2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট। মালেক তিনি প্রার্থী হয়েছিলেন, তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে নির্বাচন করেছেন। তো বাবা ছেলে দুই দলের পৃথক পৃথকভাবে লড়াই করলেন, এটা কি আপনাদের স্ট্র্যাটেজি ছিল? যে ধরেন যে আপনি এবং তিনি আবার দেখলাম যে 500 কয় ভোট পেয়েছেন, তাকে ভোট দিল কারা? আপনারা কি সত্যি সত্যি বৈরিতা সম্পর্কের মধ্যে ছিলেন, নাকি আনন্দের মধ্যে ছিলেন, নাকি এটা একটা পলিসি ছিল যে হ্যাঁ একই কেন্দ্রে যখন তোমার পোলিং এজেন্টও থাকবে আমার পোলিং এজেন্টও থাকবে, তাতে বিরোধীদেরকে ঘায়েল করা সুবিধা হবে? মানে কি ছিল ব্যাপারটা আসলে? আমি এটার বড় কোনো ব্যাখ্যা দিব না, তবে বলবো যে হচ্ছে এটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি ছিল। যেহেতু হচ্ছে আমি যে অঞ্চল থেকে ইলেকশন করতেছি সেই অঞ্চলটার আঞ্চলিক পরিবেশ হচ্ছে সেখানকার লোকাল পরিবেশ এর ক্ষেত্রে এটা প্রয়োজন ছিল আর কি। যেমন আমার প্রায় 25টা কেন্দ্রে ধানের শীষের এজেন্ট ছাড়া আর কোনো এজেন্ট, বিএনপি বিদ্রোহী প্রার্থী 2 জন ছিল, জাতীয় পার্টি ছিল, গণ অধিকার পরিষদ ছিল, এরপর হচ্ছে এলডিপিরও প্রার্থী ছিল, কাউকেই ঢুকতে দেয়নি 25টা কেন্দ্রে। এর বাইরেও 20-25টা কেন্দ্রে শুধু আমার এজেন্টকে ঢুকতে দেয়নি। মানে হচ্ছে সেই 2 দিন আগ থেকে আমাদের এজেন্টদেরকে টার্গেট করে করে বাড়িতে হামলা করা, আগুন দেওয়া, ঘরবাড়ি লুট করা, দোকানপাট লুট করা, আঘাত করা, কোপানো। আমার এখনো প্রায় 2 শতাধিক হসপিটালে ভর্তি আছে আমার যারা এজেন্ট ছিল। 2 শতাধিক? হ্যাঁ, হসপিটালে হয়েছে। নির্বাচনের পরে না আগে পরে মিলে 10 তারিখ থেকেই মূলত হচ্ছে 10 তারিখ রাত থেকে 9 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 10 তারিখ রাত 12টার পর থেকে এটা শুরু হয়েছে। 10 তারিখ 11 তারিখ 12 তারিখ আপনি এত বিপুল ভোটে সেখানে এটা মূলত হচ্ছে হাতিয়াতে আমাদের এখানে মূলত আপনার হচ্ছে এলাকায় যে সন্ত্রাসীগুলা, এটা স্পেশালি হচ্ছে সন্ত্রাসী বলতে আমি সন্ত্রাসী বলতে চাচ্ছি, এদের সবাইকে বিএনপি প্রার্থী যিনি ছিলেন উনি এলাকায় আশ্রয় দিয়েছেন, যাদের আগের কোনো রেকর্ড নাই যে ইলেকশনের সময় এলাকায় থাকতে পারছে। হয় অ্যারেস্ট হয়েছে, না হয় হচ্ছে এলাকা থেকে বিতাড়িত হয়েছে, কারণ এরা সবসময় ইলেকশন ডিস্টার্ব করছে। এদের নামের সাথে ডাকাত শব্দগুলো অ্যাড, মানে এদেরকে মানুষ ডাকাত নামেই চিনে, তাদের নামই ওইভাবে ওই যে কানা মাসুদ, কানা বিটু এই ধরনের বিষয় আছে না, তো এই ধরনের নামেই চিনে আর কি। মানে হচ্ছে এই ধরনের নামগুলো আমি জাস্ট হচ্ছে এক্সাম্পল দিচ্ছি আর কি। আমরা শুনছি শিশু সন্ত্রাসীদের নাম, হাতে তো এরকম শিশু সন্ত্রাসী 10-12 জন আছে, এদেরকে এই নামেই চিনে যে অমুক ডাকাত, অমুক এই ধরনের কমান্ডার। সেই জায়গায় এই লোকগুলাকে ঢুকে এরাই অস্ত্র শস্ত্র নিয়ে, অনেক ভিডিও আছে, কেন্দ্রের ভিডিও আছে, কেন্দ্রের লাইন থেকে মানুষকে কুফিয়ে কুফিয়ে, মানে যারা লাইনে দাঁড়িয়েছে তাদেরকে পিটাইয়া কুপাইয়া সরাইয়া দিচ্ছে, ঠিক ভিডিও আছে, সিসিটিভি ভিডিও আছে। এবং আপনি সারাদিন ধরে আমাদের সংবাদদাতারা ছিল তাদের কাছে অভিযোগ করে গেছেন। সকালবেলা আমার নিজের গাড়িতে কোপানো হয়েছে, আমাকে হত্যার উদ্দেশ্যে 6টা কূপ পড়ছে আমার সামনে। বিটিভি সাংবাদিক মিরাজ ওকে কুপিয়েছে। বাংলাদেশের ইতিহাস বললাম, আমি বলো হাতিয়ার ইতিহাসে কোনো জাতীয় ইলেকশন এরকম তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে হয়েছে বা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে হয়েছে এই ধরনের ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, এটাই প্রথম। তো যে কথাটা বলতেছিলাম হচ্ছে 25টা কেন্দ্রে আমার এজেন্ট সহ কোনো দলের এজেন্টই ঢুকতে পারে নাই। আপনারা ইয়েগুলা দেখতে পারেন যে হচ্ছে এটা নিয়ে বিশ্লেষণ করতে পারেন যে 25টা কেন্দ্র হয়তো আমার এজেন্ট দিতে পারে না, তাহলে কি বাকিরাও দিতে পারে না এজেন্ট? এরপর হচ্ছে আরো 20-25টা কেন্দ্রের মধ্যে আমার এজেন্ট দিতে পারি না, অন্যদের এজেন্ট ছিল, সেই ক্ষেত্রে হয়তো আমার বাবার এজেন্ট ছিল। আপনি এজেন্টে দিতে পারেন না, তারপর আমি সেখানে 22টা কেন্দ্রে জিতেছি। সেই 20-25টা কেন্দ্রেও আপনি 22টা কেন্দ্রে আমি জিতেছেন কিভাবে? খুব কম ব্যবধানে। এখানে হচ্ছে তারা সিলেক্ট করে রাখছে, এলাকা এলাকায় লোকজন বসাইছে যে কোন বাড়ির লোকজন। মানে প্রশাসন ঠিক ছিল, প্রশাসন, অভ্যন্তরীণ প্রশাসন ঠিক ছিল, নেভি খুব ভালো কাজ করছে, ওরা যাতায়াতের মধ্যে ছিল। ভিতরে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট, এরাও অনেকে মাইর খেয়েছে তাদের হাতে। এরা অনেকে মাইর খেয়েছে। 4-5 আমি হসপিটালে নিজেই দেখতে গিয়েছি, এমনকি একটা কেন্দ্রে ব্যালট বাক্স বিএনপি রেখে দিয়েছে, রেজাল্টের পর ব্যালট বাক্স আনতে দেয় নাই। তো হচ্ছে এই ধরনের একটা ভয়াবহ পরিবেশ তৈরি করছে। এই ক্ষেত্রে আমি সুবিধা পাইছি হচ্ছে ওই যে অনেক কেন্দ্র ওরা জানতো না যে হচ্ছে এটা আমাদেরই এজেন্ট, যে শুধু আমাদের এজেন্টকে বের করে দিয়েছে। আরো কিছু প্রশ্ন আছে, ছোট করে বলুন যে আপনার বাবা 505 ভোট পাইলো কিভাবে? আমার বাবা হচ্ছে একজন বড় আলেম, তো এলাকায় একটু মানে হচ্ছে ওনাকে ফিরের মতো জানে আর কি। তো ওনার নিজস্ব কিছু ভক্ত আছে যাচ্ছে ওনাকে ভোট দিবে, এই ধরনের একটা। আপনার বাবা কাকে ভোট দিয়েছে, আপনাকে না তার নিজেকে? সেটা বাবাই ভালো জানে, কথা হয়নি সেটা আমি জিজ্ঞাসা করি নাই, তবে বাবাকে তো প্রার্থী আমি নিজে করিয়েছি, সেটা হচ্ছে উনি সেই ক্ষেত্রে আমাকে ভোট দেওয়ার কথা। তাহলে ওই 505টা ভোটটা আসলে নষ্ট, তাই তো আপনার হিসাবে? আচ্ছা, অনেক ছাত্র আছে ক্ষেত্রে কিছু কেন্দ্র ভিত্তিক খরচ, এটা আমার কাছ থেকে হিসাব থেকে গেছে। আর বাকি সবগুলো হচ্ছে স্থানীয়ভাবে এটা খরচ। দল খরচ করেছে না, দল থেকে না, এটা স্থানীয় মানুষজন। যেমন আমি ডেইলি যখন প্রচারণায় বের হয়েছি, বাসায় ঘুরে এসে একটা ভালো অ্যামাউন্ট আমার পকেটে দেখতাম যে হচ্ছে মানুষজন ঢুকে দিত, হাতে দিত। তো জামাত ইসলাম তেমন একটা দেয় নাই। জামাত বা এনসিপি দল থেকে কোনো? জামাত থেকে এবং এনসিপি থেকে, মানে হচ্ছে আমাদের জোট থেকে কিছু ইয়ে করা হয়েছে, সেই টাকাটাই আমি ইলেকশনের দিন
দিনের জন্য খরচ করতে পারছি আর কি। আচ্ছা, সেটার বাজেট কি অ্যামাউন্টটা আমার মনে হয় এখানে বলা ঠিক হবে না, অ্যামাউন্টটা এখানে বলতে চাচ্ছি না। তো হচ্ছে কিন্তু এই টাকার মধ্যে কি নির্বাচন কমিশন যেটা ধরে দেয় সে টাকার মধ্যে নির্বাচন সম্ভব? আমি কোনো মন্তব্য করতে চাই না, তবে হচ্ছে নির্বাচন কমিশন সহ সরকার যে ধরনের আইন কানুন করে রাখছে এগুলো রিভিউ করা দরকার অনেক কিছুই। আপনার অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা তো আমি পোস্টার ব্যানার করতে পারছি 5 দিন পরে, আমার তো আগ থেকে মানুষজন জানতো শাপলাগুলি মার্কে ভোট করতে, এই জন্য আমার উপর প্রভাব পড়ে নাই। আমি 1 বছর আগ থেকে কাজ করতেছি এবং হচ্ছে যেদিন থেকে মানুষ শাপলাগুলি পাইছে দল সেদিন থেকে মানুষ জানে যাচ্ছে মানুষ শাপলাগুলি মার্কে আসতেছে। তো পোস্টার ব্যানার করতেও একটা বড় টাকা চিনে ওই হাতিয়ার এই দুর্গম জায়গা সবাই চিনতো। শাপলাগুলি হাতিয়াতে ব্যানার পোস্টার যাওয়ার আগ থেকে 1 বছর হয় না একটা দল, কারণ আমি সংগঠন বিস্তার করেছি। আমার প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমার সংগঠন ছাত্র শক্তি, যুব শক্তি, এনসিপি সংগঠন ছিল। এবং হচ্ছে সেই ক্ষেত্রে আমার ওয়ার্ড পর্যায়ের কমিটিও 100 সদস্য বিশিষ্ট এই ধরনের ছিল, 100 সদস্য, 51 সদস্য। তা আমার এক ওয়ার্ডে যদি হচ্ছে আপনার 51 করেও গড়ে ধরি, আমার 4টা শ্রমশক্তি, ছাত্র শক্তি, যুব শক্তি এবং এনসিপি 4টা সংগঠনের আমার যদি 50 জন করেও ধরি তাহলে আমার হচ্ছে 200 লোক ওখানে আমার সেট আপ ছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে 200 লোক 200টা ফ্যামিলি বা 200টা ফ্যামিলির হলে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই এটার পরিস্থিতিটা খুব দ্রুত ছড়ায়। নির্বাচনের পরে হিসেব জমা দেওয়ার নিয়ম আছে, আপনি কি দিয়েছেন? হ্যাঁ, সেটা দিব, সেটা তো এখনো দিইনি। আচ্ছা, তো সেখানে তো লিখতে হবে, সেখানে লিখতে হবে। সেখানে আমার মনে হয় না কি লিখবেন যা আসলে আইনের মধ্যে পড়ে ওই রকম একটা অ্যামাউন্ট লিখতে হবে। এটা বাংলাদেশে আপনারা তৈরি করে রাখছেন এইভাবে, আপনি আমাকে টক শোতে বসে এরপরে বলবেন তো হচ্ছে এটা ভিতর পড়ছে কিনা। এটা অসম্ভব। আপনার হচ্ছে 10 টাকা করে একজন ভোটার পেছনে খরচ হওয়া, এটা একেবারে অসম্ভব। কেমন টাকা বাংলাদেশে আমরা ইলেকশনের আগের দিন, আগের রাতে আপনিও টিভি দেখেছেন কিনা জানি না, এটা ইলেকশনের দিনই টাকা আমরা দেখেছি জামায়াতের নেতা সে টাকা সহ, বিএনপির নেতা, জামায়াতের খবরগুলো বেশি আসছিল কিন্তু বিএনপির খবর আসছে। ধরেন আমি যদি আপনার এখানে কথা বলে হয়তো এটাকে রেকর্ড হিসেবে উপস্থাপন করা হবে, এই জন্য আমি আপনার এখানে সব কথা বলতে পারি না। আমি তরুণ রাজনীতিবিদ হিসেবে আমার কাছে মনে হয় এগুলো খোলামেলা থাকা দরকার, এগুলো নিয়ে ভবিষ্যতে আলাপ হওয়া দরকার। কেন খোলামেলা বলবেন না? এখানে এটা যেহেতু আইনি একটা পরিষ্কার হয়ে বলছে যে আমার 2 কোটি টাকা আমার ধারণা বেশি খরচ হয়েছে, আইনি একটা ইয়া থাকবে। আমার 1 কোটি টাকার বেশি খরচ হয়নি, 1 কোটির ভিতরে খরচ হয়েছে। তবে যে 35 লাখ টাকার বাইন্ডিং দিয়ে দেওয়া হয়েছে এটা অসম্ভব। এই টাকাটা শুধু ইলেকশনের দিনই খরচ হয়। আচ্ছা, ইলেকশনের দিন আগের দিন মিলিয়ে 2 দিনে খরচ হয়। আচ্ছা, এটা সমস্ত